তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শোক তারা, তাই রাত জাগিয়া মনের সুখে দেই যে পাহারা। তুমি আমার কাছে শিশির ভেজা সোনালি সকাল, তোমায় এক নজর দেখিয়ায় আমি হয়ে যাই মাতাল। নীরবতা গ্রাস করলো তাকে। বেশ কিছুক্ষণ পর জেসি নিজের ফোন থেকে ঈশানের হাসিমাখা মুখের ছবি বের করে ফোনে থাকা ছবিতে চুমু দিয়ে গেয়ে উঠল। তুমি আমার কাছে যুদ্ধে জয়ী ৭ রাজার ধন, শত বাধা ডিঙায় পাইছি তোমার মনের মতো মন। আমার মনের জোছনা আমি কাউকেই দিব না, তোমায় গাইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না। যতই করো বাহানা তোমায় যেতে দেব না, আমি পাগল হয়ে ঘুরবো তাও পিছু ছাড়বো না। জেসির কষ্ট বেদনা আকাশ বাতাস প্রকৃতি সবাই দেখলো, শুধু যার জন্য এত আহাজারি সেই দেখলো না। আরাব বাসায় এসেছিল কিছু ইম্পর্টেন্ট পেপারস নিতে, তখনই হসপিটাল থেকে কল আসে। আরশি হসপিটাল থেকে কথায় চলে গেছে। নার্সরা কেউ জানে না সে কথা। সকল জায়গায় খুঁজে না পেয়ে পরে আরাবকে কল করেছে তারা। এই সব কথা শুনে আরাব পাগল প্রায় হয়ে গিয়েছে। আরাব নিজ বাইক নিয়ে হসপিটালে গেল। সিসিটিভি দেখতে লাগলো। সেখানে দেখা যাচ্ছে আরশি হসপিটালের পোশাক পরেই অটোতে করে কোথাও একটা চলে গিয়েছে। আরাব সহ আরাবের ছোট চাচা সবাই মিলে আরশিকে খুঁজছে। কি মনে করে যেন আরাব ঈশানের বাসায় খুঁজতে আসে। সেখানে দেখতে পায় আরশি দরজার সামনে চুপচাপ হেলান দিয়ে বসে আছে। আরাব দৌড়ে গিয়ে তার সামনে বসে পড়ে আর গালে হাত রেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন ময়না? আমাকে বললে কি আমি তোমাকে নিয়ে আসতাম না? এখানে কেন এসেছো? আরশি এবার দরজার দিকে ইশারা করে বলল, জানো তো, আমি ঈশানের মায়ের কাছে ক্ষমা চাইতে এসেছিলাম। আন্টি এখনো রেগে আছে আমার উপরে। আমারও তো ঈশানের জন্য কষ্ট হচ্ছে বলো। ও যে 1 মাস ধরে নিখোঁজ, তাহলে আন্টি জানি কত কষ্ট হচ্ছে। তাই দেখা করতে এসেছিলাম, কিন্তু আমার কথা শুনলই না। তাই বসে আছি কথা বলার জন্য। আরশির অসহায়ত্বের সামনে আরাফের অনুভূতি তুচ্ছ। আরাব আরশিকে বলল, তুমি বসো, আমি দেখছি। আরাব কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছে। ঈশানের বাবা দরজা খুলছেন। আরাব সালাম দিয়ে বলে উঠল, আসলে আঙ্কেল, আমিও ঈশানের বন্ধু ছিলাম। আপনারা জানেন ঈশান আরশিকে ভালোবাসতো, কিন্তু আরশি তো বাসেনি। তাহলে ওর ভুলটা কোথায়? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? আরশিও তাই পারেনি। ঈশানকে বুঝিয়ে বলেছিল, ঈশান বাস্তবতাকে অস্বীকার করে চলে গেছে। তার ফল দিয়ে গেছে আপনাদের আর আমাদের। সবচেয়ে বেশি কষ্ট আরশিরই প্রাপ্য হয়েছে। মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে আছে। আপনাদের কাছে ক্ষমার জন্য ও পেতে আছে। বুঝুন তাহলে একটা মেয়ে কতটা কষ্ট পেলে এমন পাগলের মতো হয়ে যায়। আমি চাই না আরশিকে হারাতে, তাই যদি পারে ওকে একটু বুঝিয়ে বলেন। আন্টিকে বলুন ওর উপরে রাগ করে না থাকতে। ঈশানের বাবা চুপচাপ আরাবের কথা শুনে গেলেন। আদৌ কি আরাব ভুল কিছু বলেছে? আরাব কথাগুলো বলে আরশিকে ধরে নিয়ে আসে হসপিটালে। আরশি কান্নাকাটি করে বলছে সে হসপিটালে থাকতে চায় না, তাকে যেন বাসায় নিয়ে যাওয়া হয়। আরাবও তাই মেনে নিয়েছে, কাল হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাবে তাকে। আরাব হসপিটালের পেপার সহ রেডি করেছে আর আরশি কেবিনে শুয়ে আছে। এমন সময় কেবিনের দরজায় টোকার আওয়াজ পাওয়া যায়। আরশি সেদিকে চোখ ঘুরিয়ে তাকে ঈশানের পরিবারকে দেখতে পায়। তারা ভিতরে এগিয়ে আসে। ঈশানের মা আরশির পাশে বসে পড়ে। আরশি তাদের দেখে উঠে বসে পড়ে। ঈশানের মা মলিন মুখ নিয়ে বলতে শুরু করলেন, ঈশান আমার একমাত্র ছেলে, খুবই আদরের। ছেলেটা ছোট থেকে খুবই শক্ত, কখনো কাঁদতে দেখিনি, ভেঙে পড়তে দেখিনি, মুখ ফুটে কিছু চাইতো না পর্যন্ত। আদরে আদরে মানুষ করেছি ওকে। সেই ছেলেটা যখন আমার পায়ের কাছে বসে তোমাকে বিয়ে করার প্রস্তাব দেয়, আমি অবাক হয়ে যাই, বিনা বাক্যে মেনে নেই। কারণ আমি জানি আমার ছেলের পছন্দ কখনোই খারাপ হতে পারে না। তাই গিয়েছিলাম তোমার বাসায়। যখন জানলাম তুমি অন্য কাউকে ভালোবাসো, তখন শুধু ছেলেটার মুখটাই মনে পড়েছিল। আমার ছেলে কখনো কিছু চায় না, আর এবার কি তবে সে হেরে যাবে? ভেবেছিলাম ওকে বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে আমাদের ছেড়ে চলে গেল। জানো তো, আমি এসব সহ্য করতে পারিনি। রাগ আর অভিমান থেকে তোমাকে অনেক বাজে কথা বলেছি। আমি জীবনে কখনো কাউকে অভিশাপ দেইনি।
সেই আমি কিভাবে তোমাকে অভিশাপ দিলাম? তিনি থেমে গেলেন, পরক্ষণেই চোখ থেকে পানি মুছে বললেন, পরে আমার অনেক অনুতপ্ত হয়েছিল, কিন্তু তোমাকেই বা কি বলতাম? আমি জানতাম না তুমি যে হসপিটালে আছো। আজই জানতে পেরেছি, জেনে খুবই খারাপ লাগছিল, তাই ছুটে চলে এলাম। পারলে এই মাটাকে ক্ষমা করে দিও। ওইসব আর আগের মাথায় বলেছিলাম। ঈশান কোনো না কোনো দিন ফিরে আসবে, আমি জানি। ছেলেটা বড্ড অভিমানী, বুঝলে? তোমার কোনো দোষ নেই মা। তুমি তো আর ভালোবেসে ধোঁকা দাওনি। আমার ছেলেটা পাগলের মতো একতরফা মরিচিকার পেছনে ছুটেছিল। আশি নীরবে শুধু চোখের পানি ফেলে গেল। ঈশানীও তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছে। ঈশানের পরিবার চলে গেলে আশি বেডে গা এলিয়ে দেয়। এতদিনের জমানো পাহাড়টা কমে গিয়েছে। এবার যেন মরেও শান্তি। দূর থেকে আরাব সকল কিছুই দেখেছে আর স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে। এবার তাহলে আশি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে। জীবন থেকে আমরা একটি জিনিসই শিক্ষা নিয়ে থাকি, অতিরিক্ত আবেগ হৃদয়ের জমাকৃত সুখটুকুকে ধ্বংস করে তোলে। হাসি খুশি জীবন সবার ভাগ্যে থাকে না, কিন্তু যারা অতিরিক্ত মন খুলে হাসতে থাকে তাদেরকে জীবনের শেষটুকু দিয়ে মূল্য চুকাতে হয়। আজ কতদিন হলো আরশি হসপিটাল থেকে ফিরেছে। আরাব রোজ ওর সাথে দেখা করে যায়। 6 মাস আরশি ঘরবন্দি ছিল। তার সুস্থ হতে অনেকটা সময় লেগে গেছে। এখন ভার্সিটিতে রোজ যাওয়া হয় তার। একজন ব্যক্তি কতদিনই বা আমাদের নিজের জীবনের গতি থেকে আলাদা রাখতে পারবে? হসপিটাল থেকে আসার আজ 7 মাস হলো। ঈশানের কোনো খোঁজই পাওয়া যায়নি। আরাফের ছোট চাচার ধারণা ঈশান ঢাকার মধ্যে কোথাও নেই। তাহলে গেল কোথায় ছেলেটা? আরশির তার প্রিয় বারান্দায় দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল। হঠাৎ আরাফ আরশির কাঁধে হাত রাখে। আরশি পিছনে ঘুরে মুচকি হাসি দেয়। জোর করে হাসতে চাইছো? তোমার মিথ্যা হাসি আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি ঠিকই বুঝতে পারি। আরশি আরাফের হাত ধরে বলল, চিন্তা করো না, ঠিক আছে। ভার্সিটিতে যাবে তো? হ্যাঁ যাব। আরশি ঘর থেকে ব্যাগটা কাঁধে নিয়ে বলল, তাহলে চলো ভার্সিটি থেকে ঘুরে আসি, পরে আবার নির্দিষ্ট জায়গায়ও যাওয়া লাগবে। পৌঁছে দেবে তো আমায়? আরাফ মুচকি হাসলো। মেয়েটা গত 6 মাসে এই একটা জায়গায় গেলে শান্তি পায়। আরাফ তাতে কিছুই বলে না। এতে খারাপের তো কিছুই নেই। সেই জায়গাটি হলো ঈশানের বাড়ি। আশি প্রায় সপ্তাহে সেখানে যায়। ঈশানের পরিবারের সাথে সময় কাটিয়ে চলে আসে। ঈশান ব্যতীত সে তার পরিবারকে দেখে রাখছে। মাঝে মাঝে আশি রান্না করেও নিয়ে যায়। ঈশানের মা সেদিনের পর থেকে আর আরশির সাথে খারাপ ব্যবহার করেনি। এখন তো তার সাথে আরশির অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আরশি ভার্সিটি চলে এলো আরাফের সাথে। ভার্সিটির সবাই জানে আরাফ আরশির হবু বর, তাই তারা সব সময় একই সাথে যাতায়াত করে। দুপুরের পর ভার্সিটির ক্লাস শেষ হলে আরশি বেরিয়ে পড়ে। আরাফ আরশিকে ঈশানের বাসার সামনে রেখে চলে যায় নিজ কাজে। এখন আর দারোয়ান আরশিকে আটকায় না। সে নির্দ্বিধায় চলে গেল বাড়ির মধ্যে। বাড়ির এক্সট্রা চাবি তার কাছে আছে। কারো পদচারণের শব্দ পেয়ে ঈশানের মা রান্নাঘর থেকে ডাক ছাড়লেন। আর সে এসেছিস? আরশি মুচকি হেসে বলল, কি করে বুঝলে মামুনি? আরশি এখন ঈশানের মাকে মামুনি বলে ডাকে। ঈশানের মা রান্নাঘর থেকে বেরিয়ে আরশির হাতে শরবত ধরিয়ে বললেন, এটা খেয়ে নে, রোদ থেকে এসেছিস, অনেক ক্লান্ত লাগছে রে তোরে। আরশি মূলত আজ একটা সত্য কথা বলতে এখানে এসেছে। সে ঈশানের মায়ের হাত ধরে বসিয়ে দিল সোফায়। ঈশানীকে ডেকে আনলো আর তার সাথে ঈশানের বাবাকেও। সবার মুখোমুখি বসে তো আছে আরশি, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ঈশানী হাই তুলে বলল, এই আপু, আর কতক্ষণ অপেক্ষা করব? এই আপু, আর কতক্ষণ অপেক্ষা করাবে? কাল রাত জেগে পড়ালেখা করেছি, যা বলার একটু দ্রুত বলো, আমি ঘুমোতে যাব। আরশি লম্বা একটা শ্বাস নিয়ে বলতে শুরু করলো, মামুনি, তুমি তো জানো আমি কখনোই ঈশানকে অন্য নজরে দেখিনি। আর ঈশান আগে কখনো এসব বলেনি। জেসির কথা তো বলেছিলামই, ও হচ্ছে আমার জানের টুকরা। জেসি প্রথম দিন থেকেই ঈশানকে ভালোবাসতো, কিন্তু সেটা আমাকে বলেনি। আমাকে বাঁচিয়েও ও নিজের মৃত্যুর সাথে লড়াই করলো। সেই সুবাদে আমি জানতে চেয়েছিলাম ওর মনের কথা। মেয়েটা তোমার ছেলেকে অনেক ভালোবাসে গো। যদি কখনো ঈশানকে পেয়ে যাই, তখন যদি ঈশানের কান ধরে জেসির সঙ্গে বিয়ে দিয়ে দেই, তাহলে কি তোমার আপত্তি আছে? ঈশানীর চোখ বড় বড় করে বলে উঠল, আরে বাহ, আরও একটা ভাবি।
জেসিটা আবার কে? আরশি নিজ ফোন থেকে জেসির একটা ছবি বের করে তাদের সকলকে দেখালো। আরশির পূর্বের অভিজ্ঞতা সম্পর্কে সবাই ইতিমধ্যে জেনে গেছে। আরশি রোজই তাদের কলেজ থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে, আর সবাই তা শুনে হাসতে থাকে। ঈশানের বাবা নড়ে চড়ে উঠলেন। আর সীমা, কথা তো সেটা নয়। তুমি যেমন মেয়ের নিজের কাছের মানুষের জন্য প্রাণটাও দিয়ে দিতে পারো, সেখানে যদি আমরা অনুমতি নাও দেই তাহলেও তুমি ঈশানকে জোর করে বিয়ে করিয়ে ছাড়বে। তাই ভালো হচ্ছে ছেলে আর ছেলের বউকে একসাথে এনে আমাদের চমকিয়ে দিও। আরশি মুস্কি হাসলো, আর তার সাথে বাকি সবাইও। ঈশানের যাওয়ার পর থেকে বন্ধুদের সাথে আরশির দূরত্ব অনেকটা বেড়ে গেছে। মাহি হিমেল এখন সংসার জীবন আর পড়ালেখা নিয়ে ব্যস্ত। একমাত্র ঢাল হয়ে তার পাশে রয়ে গেছে আরাপ। আরশিকে মনমরা অবস্থায় দেখতে তার আর ভালো লাগে না, তাই সে আরশিকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। আরিফ আহমেদও আরাপের এই কথার পক্ষে ছিলেন। তিনিও বিনা বাক্যে পারিবারিকভাবে বিয়ে দিয়ে দিলেন। অল্প মানুষের আয়োজনের মধ্যেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু তেমন একটা আনন্দ হয়নি। তাদের বিয়েতে জেসি, হিমেল আর মাহিও এসেছিল। সবাই থাকলেও কেন যেন সব পরিপূর্ণ ছিল না। কোনো একজন ব্যক্তির শূন্যতা সবাইকে গ্রাস করেছিল। বিয়ের পর আরাপ সর্বোচ্চ চেষ্টা করছে আরশিকে তার আসল রূপে ফিরে আনার। যে প্রাণবন্ত হাস্যোজ্জ্বল রূপ তাকে মুগ্ধ করেছিল, কিন্তু তাতেও সে বরাবরের মতোই ব্যর্থ হয়েছে। তাদের সাংসারিক জীবন বাকি সবার মতো হলেও আনন্দের কমতি আছে। হয়তো ঈশানের হারিয়ে যাওয়াকে আরশি নিজের অপরাধের বলে গণ্য করছে। এভাবেই চলছে তাদের জীবন, এক অতি মায়াবী। মধ্যরাতে আরাপ লক্ষ্য করে তার পাশে আরশি নেই। মেয়েটা তো এতগুলো দিন ধরে তার বুকের মাথা রেখে ঘুমায়, তাই তার শূন্য বুক তাকে জাগান দিয়ে দিয়েছে। আরাপ বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সেখানে এক অপরূপ মায়াকন্যা তার মায়া প্রকৃতিকে দিয়ে দিচ্ছে। আরাপ মুগ্ধ নয়নে তার ব্যক্তিগত মায়াকন্যার কেশ রাশির বাহার দেখছে। আরশি আরাপের অস্তিত্ব উপলব্ধি করতে পেরেছে, তাই তো সহসা বলে উঠল, হঠাৎ জেগে গেলে যে? ঘুম না ধরলে আমার পাশে বসে রাতের আকাশ দেখতে পারো। আরাপ হেঁটে গিয়ে আরশির পাশে বসলো আর মধুর কণ্ঠে বলে উঠল, তুমি ঘুমাওনি কেন ময়না? ঘুম না আসলে বলতে পারতে, একসাথে গল্প করতাম। আরশি আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, গল্প করবে? তাহলে একটা গল্প শোনাই তোমাকে। একটা ছেলে ছিল যে একটা মেয়েকে সব সময় চোখে চোখে রাখতো, তার সকল ইচ্ছে গোপনে পূরণ করত। সে তার মনের কথা গোপন রেখে একটা মেয়েকে ভালোবেসে গেল। সে জানতো যে মেয়েটা তা জানে না, অথচ বোকা ছেলে এটাই বুঝতে পারলো না। সে যখন মেয়েটার মাথা নিজের কাঁধে রেখে দেয়, মেয়েটা তা বুঝতে পারে। জানো, সেই ছেলেটার করা কিছু পাগলামো আছে। যেমন ধরো, সে রাত বিরাতে বারান্দায় পাই বেয়ে মেয়েটাকে দেখতে আসতো, তাকে ঘুরতে নিয়ে যেত, তার বাড়ির সামনে ফুলের গাছ রেখে যেত। মেয়েটাকে কেউ বাজে কথা বললে তার অবস্থা নাজেহাল করে ছাড়তো। সবাই তাকে শান্ত আর ভদ্র ভাবলেও ছেলেটা ছিল মেয়েটার প্রতি আসক্ত। কি ঠিক বলেছি না আরাফ? আরাপ কপালের ঘামটুকু মুছে দিল। তুমি এইসব জানলে কি করে? জেসি বলেছে? আরশি অট্টহাসি দিয়ে বলল, ও, তার মানে বেবিও জানতো। ভালো, আমার থেকে লুকিয়ে রেখে সবাইকে বলে বেড়াতে নাকি? আমি সবই জানতাম, কারণ তুমি ভুলে মাঝে মাঝে আমাকে মায়াকন্যা বলে ডাকতে। তোমার বর্ণনায় তোমার মায়াকন্যা অনেক সুন্দর হলেও বাস্তবে তার কিছুই নেই। আরাপ আরশির গালে হাত রেখে বলে উঠল, আমার চোখে অপরূপ সৌন্দর্যের অধিকারী হলে তুমি আমার মায়াকন্যা, যার মায়ায় আমার হৃদয় সত্যি বিধ্বস্ত। পৃথিবীর সুন্দর নারী হচ্ছ তুমি, কারণ আমার চোখে তোমার রূপ অসীম, যার কোনো সীমা নেই। তাহলে বুঝো আমি কত ভাগ্যবান। আরশি আরাপের বুকে মাথা রাখলো, আর আরাপ আরশিকে নিজের বাহু ডোরে আবদ্ধ করে রাখলো। আরশি আরাপের দিকে তাকিয়ে বলে ওঠে, আমিও ভাগ্যবতী আরাফ, আমার স্বামীও তোর কত সুদর্শন। মাঝে মাঝে ভয় হয় কেউ যদি নিয়ে যায় তোমাকে। কালকেই বাবাকে বলবো সিন্দুক তৈরি করে দিতে। এই টোল পড়া স্বামীকে আর বাইরে রাখা যাবে না, কিছুতেই না। আরাপ হেসে ফেলল আরশির কথায়, আর আরশি নিজেও হেসে যাচ্ছে। ভালোই কাটছে তাদের এই ভালোবাসাময় দিনগুলো। দেখতে দেখতে ঈশান ব্যতীত কেটে গেছে 2টি বছর। আরশি এখন 3rd ইয়ার শেষ করেছে মাত্র। আরাপ এখন তার চাচার সাথে অফিসার পদে নিয়োগ দিচ্ছে।
তার মাথার জ্ঞান যথেষ্ট ভালো, তাই ভালো একটা জব করতে চায়। চাকরিটাও প্রায় হয়ে গিয়েছে। জেসি এখনো গ্রাম থেকেই পড়ালেখা করছে। মাহি আর হিমেল নিজেদের যুক্ত করে নিয়েছে নিজেদের জীবনের সঙ্গে। সবাই এখন সবার লাইফ নিয়ে ব্যস্ত। মাঝে যা একটু কথা বা দেখা হয় সেটাই যেন তাদের কাছে অনেক। কিন্তু আগের মতো হুড়োহুড়ি করা হয় না, আড্ডাটাও দেওয়া হয় না। হিমেলও আগের মতো বোকা খায় না, ঈশানের হাতের মার খায় না। সব মিলিয়ে আনন্দের সময় ফুরিয়ে গেছে। বহুদিন পর আজ আব্দুল স্যারের কল পাওয়া গেল। আরশি তখন ক্লাসে আর আরাব গিয়েছে ল্যাবে। আরশি ক্লাসের ফাঁকে কলটা রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার, বহু মাস পর কল দিলেন। আসলে আমরাও দিতে পারি না সময়ের অভাবে। কিছু বলবেন স্যার? আব্দুল স্যার নিজ মুখের গম্ভীরতা বজায় রেখে বললেন, সবাই আসছে পুরনো দেখা করার জায়গায়, তুমিও এসে পড়ো আরশি। আরাব সায়েন্স ল্যাব থেকে বেরিয়ে বাড়ির দিকে গিয়েছিল, সেখান থেকেই আসছে। তুমি কি একা চলে আসতে পারবে? আরশি কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করল, সবাই আসবে মানে জেসি, হিমেল আর মাহিও আসবে নাকি? আমি যখন বলেছি সবাই, তার মানে সবাই। অনেক জরুরি একটা কথা বলার আছে। আব্দুল স্যার কথাটি বলে কল কেটে দিয়েছে। তার ছেলে হওয়ার পর থেকে তার দায়িত্ব যেন 4 গুণ বেড়ে আসে। আরশি দ্রুত ক্লাস ফাঁকি দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে রিক্সা খুঁজে তাতে বসে পড়ে। রিক্সা নিয়েই চলে আসে পুরনো সেই আড্ডাখানায়। কতই না আনন্দ করতো সবাই মিলে এই জায়গায়। আরশি চারিপাশ দেখতে দেখতে এগিয়ে আসে। গোল করে সবাই বসে আছে। আরাব রাস্তার দিকেই তাকিয়েছিল। আরশিকে দেখে এগিয়ে যায় আর ব্যাগ হাতে নিয়ে জিজ্ঞেস করে, আসতে কোনো সমস্যা হয়নি তো? আসলে ভুলে অন্য পেপারস নিয়ে চলে গিয়েছিলাম, তাই সেগুলো রাখতেই আবার আসতে হলো। আরশি আরাবকে সাথে নিয়ে আব্দুল স্যারের সামনে বসলো। স্যার চুপ করে তাকিয়ে আছে সবার দিকে। জেসি নীরবতা ভেঙে বলল, কিছু হয়েছে স্যার? হঠাৎ জরুরি কথা বলে ডেকে আনলেন? আব্দুল স্যার ঈশানের খোঁজ হওয়ার ব্যাপারে জেনেছেন। তখন থেকেই তিনি আফসোস করছেন, কারণ তার সন্দেহ আগে থেকেই ছিল যে ঈশান আরশিকে ভালোবাসে। আব্দুল স্যার নীরবতাকে দূরে রেখে বলে উঠলেন, আমার পরিচিত এক ভাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে বর্তমানে ঢাকার বাইরে অবস্থান করছে। সে এমন একজনকে দেখছে যার কথা বলার জন্য তোমাদের ডেকে পাঠানো হয়েছে। সবাই জিজ্ঞেস করলো তিনি কার কথা বলছে। তখন তিনি একটি কাগজ আরাফের হাতে তুলে দেন। আরাফ কাগজটি উল্টিয়ে পাল্টিয়ে দেখছে, শেষ মেশে বলে ফেলল, স্যার এখানে তো তেমন কিছুই দেখার নেই, শুধু লেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আব্দুল স্যার মুচকি হেসে বললেন, এই অনাকাঙ্ক্ষিত জায়গা গেলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজে পাবে। স্যারের কথার মানে বুঝতে সবার বেশি সময় লাগেনি। সবার শরীর কেঁপে উঠল। আব্দুল স্যার কি সত্যি বলছে? এই জায়গায় গেলেই কি তারা তাদের অপেক্ষাকৃত ব্যক্তির দেখা পাবে? অনেক দিন বাদে সকলে আবার রওনা দিল একসাথে, কিন্তু সেটা ঘুরতে যাওয়ার জন্য নয়, এক প্রিয় ব্যক্তির সন্ধানে। তারা সকলে গাড়ির মধ্যে বসে আছে। অন্য সময় হলে আরশি সারা রাস্তা ঘুমিয়ে পার করে দিত, কিন্তু আজ আর তার চোখে ঘুম নেই। আরাব জানে আরশি একজন বন্ধু হিসেবে কতটা ভালোবাসতো ঈশানকে, যাদের এক সময় ঝগড়া করার জন্য ভার্সিটি আর কলেজে অনেক নাম ছিল। কথায় গেল সেই হট্টগোল ঝগড়ুটে প্রাণগুলো। রাতে রওনা দিয়েছিল তারা, আর এখন সকাল। সারা রাত আরশি 2 চোখের পাতা এক করেনি, শুধু একটাই দোয়া করে গেছে, এবার যেন নিরাশ না হয় তারা। গাড়ি এসে থামলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে। গাড়ি থেকে নেমে তারা আব্দুল স্যারকে জানালো। কিছুক্ষণ পর একজন শিক্ষক তাদের কাছে আসলো এবং অফিস কক্ষে নিয়ে গেল। সেখানে 2 বছর আগে ঈশান শিকদার নামে কেউ এসেছে কিনা তাই দেখা হচ্ছে। জেসির শরীর ভয়ঙ্করভাবে কাঁপছে। আরশি নিজ থুতনি থেকে ঘাম মুছে নিল। হিমেলও চোখ বন্ধ করে দোয়া পড়ে যাচ্ছে। সবার মধ্যে অস্থিরতা বিরাজমান। হঠাৎ কম্পিউটারে ঈশানের ছবি ভেসে ওঠে। তার মানে ঈশান এখানেই ভর্তি হয়েছে। ঈশানের রোল নং থেকে তার ক্লাস নাম্বার জেনে নিল তারা। পুরো ভার্সিটির বেশিরভাগ স্টুডেন্ট এখন ক্লাসে আছে। আশির কানে কক্ষ নংটা শোনা যাচ্ছে। কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে চলে আসে কাঙ্ক্ষিত কক্ষের সামনে। সেখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে জোরে বলে ওঠে, আমি কি আসতে পারি?
পরিচিত এক কণ্ঠধ্বনি পেয়ে কারো বুক যেন কেঁপে উঠল। তার চোখ স্থির হলো দরজায় দাঁড়িয়ে থাকা কন্যার দিকে। কালো রঙের জামার সাথে হাঁটু অবধি খোলা চুল কতই না মুগ্ধকর। বছর কেটে গেছে কিন্তু এই কন্যার মুখোমুখি সে হয়নি, যার জন্য এক সময় তার হৃদয় ব্যাকুল হয়ে থাকতো। আশি ক্লাসে সবার দিকে তাকিয়ে কাউকে একটু খুঁজছে। স্যার আশিকে জিজ্ঞাসা করলেন যে সে কে, কিন্তু আশি সে নির্দিষ্ট একজনকেই খুঁজছে। হঠাৎ তার মুখটা চোখের সামনে পড়তেই তার মুখমণ্ডল রাগে ফুটে ওঠে। এই 2 বছরে আশি কারো সাথে উঁচু গলায় পর্যন্ত কথা বলেনি। সেখানে রাগ করে থাকা তো দূরের বিষয়, আশি বিনা বাক্যে ভেতরে প্রবেশ করে, তার দিকে এগিয়ে যায়। নিজের দিকে আশিকে এগিয়ে আসতে দেখে ঈশান ঠোঁটে হাসি ফুটিয়ে ওঠে। আশি কাছে আসতেই সে জিজ্ঞেস করল, কেমন আছিস? কথা শেষ করার আগেই ঈশানের পুরুষালী গালে আশির থাপ্পড় পড়ে যায়। রাবির ফেমাস ছেলে ছিল ঈশান, বলতে গেলে শতমের ক্রাশ। এই ক্লাসেই অনেক মেয়ে ঈশানের আশেপাশে ঘুরছে, কিন্তু ঈশান কাউকে পাত্তা দেয়নি। সেখানে তাদের ক্রাশকে একটা মেয়ে সে মেরে দিল। সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে, কে এই মেয়ে, কেন মারলো ঈশানকে। ঈশান আশির চোখের দিকে তাকিয়ে আছে। আশি ঈশানের শার্টের কলার 2 হাত দিয়ে চেপে ধরে বলতে শুরু করলো, এই বদমাস বেয়াদব ছেলে, আমাকে দোষী বানিয়ে কেন ছেড়ে গেলি? নিজেকে দেবদাস বানিয়ে কি মজা পেয়েছিস? হ্যাঁ, আমাদের কষ্ট তোর গায়ে লাগে না? আরে রাগ করে না হয় আমার সাথে কথা বলা বন্ধ করে দিতি, লাগলে আমার সাথে ঝগড়া করতি, কিন্তু ছেড়ে পালিয়ে এলি কেন? সৎ সাহস ছিল না নাকি? পুরো ক্লাস এদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। ঈশান আশির কথার বিপরীতে কিছুই বলল না, বরং মুচকি হাসি দিল। আশি ফের বলতে লাগলো, তুই বজ্জাত একটা ছেলে, তোর জন্য আমি দোষী হলাম, সবাই আমাকে ভুল বুঝলো, আমি অপমানিত হলাম, দিন শেষে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরলাম। আজ যদি মরে যেতাম তাহলে তুই অনেক খুশি হতিস, তাই না? নইলে কেন পালিয়ে এলি? জবাব দে ঈশান, আমি কিন্তু আজ আমার মধ্যে নেই। ঈশান তাকিয়েছে আশির নাকে থাকা ছোট্ট ডায়মন্ডের নাকের ফুলের দিকে। সে মনে মনে ভাবলো, তার মানে আশি বিয়ে হয়ে গেছে। আশির বিয়ে হয়ে গেছে বুঝে ঈশান মুচকি হাসলো আর আশির হাতটা ছাড়িয়ে বলল, আমি তো কাউকে বলিনি তোকে দোষী করতে, বা তোকে দোষ দিয়েও আসেনি। খুব উপহাস করেছি নিজের ভাগ্যকে। কেন ফিরেনি তোরা খুব ভালো করেই জানতে। তোর মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার ছিল না, তাই তোদের লাইফে আঘাত রাখতে চাইনি। তুই মৃত্যুর সাথে লড়াই বা করলি কেন? ভালোবাসতে নাকি? বহুদিন পর ঈশানের অধরে দুষ্টুমির হাসি দেখা গেল। আরশি আঙ্গুল তুলে বলল, ঈশান, তোকে আমি ছাড়বো না, তুই সিরিয়াস মোমেন্টে মজা নিচ্ছিস? ঈশান এবার আরশির গালে হাত রেখে ঠোঁটে হাসি রেখে বলল, আচ্ছা মহারানী, করলাম না মজা, কিন্তু এতদিন পর এলি, কি খাবি বল? তোর মাথা। আরশি রেগে গিয়ে বলে উঠল। ঈশানও মজা নিয়ে বলল, কলেজ থেকে তো আর কম খেলি না, আরো খাওয়া বাকি আছে নাকি? তোর জামাটাকে স্বাদ মেটেনি? ভালো হয়েছে তুই আমার বউ হোস নাই, না হলে রাজশাহীর পরিবর্তে পাবনায় যাওয়া লাগতো। আরশি ঈশানের বুকে কিল মেরে যাচ্ছে আর সব সময়ের মতো ঈশান আরশিকে থামাচ্ছে। এর মধ্যে কথা থেকে যেন হিমেল আর মাহি চলে আসে আর ঈশানকে মারতে শুরু করে। ঈশান মারের তোরে ব্রেঞ্চে বসে পড়ে। হিমেল আর মাহি মারছে আর বলছে, শালার ঘরের শালা, বেয়াদবের হাড্ডি, আরো ছেড়ে যাবি, নে মাইর খা। আরশি হাসতে হাসতে বলতে লাগলো, দে দে আরো থাপড় দে। গ্রুপ হ্যাপিনেসের পাওয়ার এবার ওরে একটু ভালোভাবে বুঝিয়ে দে। ওর জন্য আমি 2 মাস হসপিটালে ছিলাম, তার উপর ওর জন্য আমার জামাই ফকির হয়ে গেছে, সব মিলিয়ে দে মায়ের। আরশি মজা নিচ্ছে আর বেচারা ঈশান মাইর খাচ্ছে। এক পর্যায়ে আরাব দৌড়ে এসে ওদের ছাড়ায়। ঈশান নিজের পিঠে ডলতে ডলতে বলতে লাগলো, বদমাইশের দল, কি মারটা এনে দিল, পিঠটাই শেষ। যার একটা মার দিবি তার নানির 4টা। আরাব ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান নিজেকে একটু কঠিন করে নিয়ে পরে আরাবকে দেখে মুচকি হাসলো আর জড়িয়ে ধরে বলল, কি ভাই, বিয়ে কবে করলা? খবর কিন্তু পায় নাই। আমার ভাগ্যের মিষ্টি কই? ওইসব বাদ দাও, কেমন আছো সেটা বলো। আরাব ঈশানকে হাসি মুখে জবাব দিল, আলহামদুলিল্লাহ, কিন্তু তোমার বান্ধবীর অবস্থা কিন্তু ভালো নয়। তুমি বিহীন সকলের পরিণতি খুবই ভয়ঙ্কর হয়েছিল, এমনটা না করলেও পারতে। ঈশান জবাব দিল না, পুনরায় বলল, দেখো আরফ, অতীত মনে না করাই ভালো। হ্যাঁ, আমি জানি আমি ভুল করেছি, তোমাদের হয়তো অনেক সাফার করতে হয়েছে,
কিন্তু আমিও বা কী করতাম বলো? পাগল হয়ে গেছিলাম। যাই হোক, সেসব কথা আমি মনে করতে চাই না। আমি ঈশান আমার বন্ধুদের কখনোই ভুলিনি। শুধু মনের সংশয় থেকে যোগাযোগটা করা হয়ে ওঠেনি। কবে করেছো বিয়ে? আরাব আরশির দিকে এক পলক তাকিয়ে বলল, 1 বছর, তাও আরশির অবস্থার জন্য। ওকে ঠিক রাখতে পারছিলাম না, তাই বিয়ে করে নিয়েছি। ঈশান মলিন হাসি দিয়ে বলল, খুব ভালো করেছো। ভার্সিটি শেষ হলে আমি ঢাকায় ফিরে যেতাম, তার আগে খুঁজে নিলে। যাক, ভালোই করলে। ঈশান আশেপাশে দেখছে সবাই এখানে থাকলেও জেসি এখানে নেই। ঈশান কপাল কুঁচকে জানতে চাইল, কিরে, আরেকজন কই? সে আসেনি তোদের সাথে? আরশি আশেপাশে দেখলো জেসি দূরে দরজার কাছে দাঁড়িয়ে ছিল। আরশি মুচকি হেসে বলল, ওই যে আমাদের লজ্জাবতী লাজে রাঙা হয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় না আজ আর এখানে আসবে। ঈশান সেদিকে তাকিয়ে আছে। মাহি জোর করে জেসিকে ধরে নিয়ে এসেছে, তার মাথা নিচু করা। 2 বছর পর নিজের প্রিয় মানুষটির মুখের হাসি দেখার থেকে ভালো অনুভূতি আর কি বা হতে পারে। ঈশান এক হাত বাড়িয়ে ডাক দিল, কিরে, আমার কথা মনে পড়েনি তোর? খুব তো বলতে আমি তোকে জ্বালাই, তাই জ্বালানো মানুষটাকে কি তুই মিস করেছিস? এবার জেসি ঈশানের বুকে ঝাঁপে পড়ল। অশ্রুতে ভিজে যাচ্ছে তার শার্ট। ঈশান নিজের পুরুষালী হাত দিয়ে জেসিকে আগলে ধরল। ঈশান মুস্কি হাসলেও জেসির ঠোঁটে হাসির রেখা নেই। জেসি এবার এক অদ্ভুত কাজ করে বসলো। সে ঈশানের বুকে অনবরত খুশি মেরে যাচ্ছে আর পাগলের আলাপ করে বলে উঠল, ফাজিল ছেলে, সবাইকে কাঁদিয়ে খুব মজা পাস না রে। কেন এলি ফিরে? না আসলেই তো পারতি। অন্তত তোর এই অশুভ মুখটা দেখা লাগলো না। বেয়াদব, তুই কোনো দিনই ভালো হবি না। তোর জন্য সবাই কতই না কষ্ট পেয়েছে, আর তুই দিব্যি এখানে ঘুরে বেড়াচ্ছিস। আমাদের একা ফেলে তুই কিভাবে ভালো আছিস বলতো, বেঈমান একটা ছেলে। ঈশান জেসির হাত জোরে ধরে ফেলল এবং কপাল কুঁচকে তাকিয়ে বলতে শুরু করলো, এই মোটো সে কি শুরু করলি বলতো? যে যেভাবে পারছিস কেলেই যাচ্ছিস, একটু মায়া তো করতি। জাতির খালার আইনস্টাইনও সুযোগে উসুল করে নিল। ছাড়বো না, একটাকেও ছাড়বো না। সবাই শুধু আমাকে মেরেই যাচ্ছে। এত যখন আমাকে সহ্য করতে পারতিস না, তখন খুঁজতে এলি কেন? জেসি ঝাড়া মেরে হাতটা ছাড়িয়ে নেয় আর চোখের অশ্রুকণা নিয়ে বলে ওঠে, ঠিকই বলেছিস, তোকে আমাদের সহ্য হয় না। তোর মতো ছেলে আমাদের বন্ধু হওয়ার যোগ্য নয়। জীবনেও আর তোর মুখ দেখব না। জেসি ক্লাস থেকে বেরিয়ে যায়। ঈশান আহাম্মকের মতো তাকিয়ে থেকে বলে উঠল, এটা আবার কি হলো? আরশি ঈশানের সামনে দাঁড়িয়ে ওর হাতটা ধরল। 2 হাত আঁকড়ে দাঁড়িয়ে আছে আরশি। ঈশান অবাক নয়নে তাকিয়ে আছে। হঠাৎ ঈশান বলল, কি হচ্ছে কি আসি? হাতটা ছাড়, তোর জামা এখানে আছে, ভুলে যাস না। বেচারা সব দেখলে মাইন্ড করবে। আরশি ধমকে উঠল, তুই চুপ কর, ও কিছুই মনে করবে না। এখন যা বলবো মন দিয়ে শুনবি। তোকে আমি শেষবারের মতো একটা কথা বলেছিলাম, কেউ একজন আমার থেকেও তোকে বেশি ভালোবাসবে। এটা সত্যি ছিল, কিন্তু সেই মানুষটা সবসময়ই তোকে ভালোবেসে গেছে, আর এখনো মন প্রাণ দিয়ে ভালোবাসে। তোর কথা ভেবে সে আজও অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়নি। সুইসাইডও করার ট্রাই করেছে, তাও সে অন্য কারোর হয়নি। তুই প্লিজ তাকে আপন করে নে। তার থেকেও বড় কথা, আঙ্কেল আন্টি আর ঈশানীরও সেই মানুষটাকে খুব পছন্দ করে। এখন শুধু তুই রাজি থাকলেই হবে। এভাবে একটা মানুষকে জ্যান্ত শেষ করে দিস না। এটা তোর কাছে আমার শেষ রিকোয়েস্ট। ঈশান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সরাসরি এবার প্রশ্ন করে ফেলল। কেসে? মাহি পিছন থেকে মুচকি হেসে বলে উঠল, কে আবার? আমাদের জেসি, আর তোর শখের মোটুসি নারী। ঈশান 2 কদম পিছিয়ে গেল। কি জেসি? ও তো কোনোদিন আমাকে সহ্যই করেনি। ও কিনা আমাকে ভালোবাসে? মজা করছিস না তো? সবার মুখমণ্ডল আর পরিস্থিতি দেখে ঈশান বুঝে নিল তারা কেউ মিথ্যা কথা বলেনি। ঈশানের দুনিয়াটা ঢুলছে। তার বাবা মায়ের জেসিকে পছন্দ, আবার আরশিও রিজেক্ট করেছে। ঈশান সর্বশেষে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শেষমেশে মোটুসি আমার কপালে জুটলো। সোনার কপাল আমার। কেউ মিউজিয়ামে রেখে আয় ভাই, তো আর কি করার। যাই, মোটুসি রানীকে মানিয়ে আসে। আরশি ঈশানের কাঁধে হাত রেখে বলল, সাবাস বেটা, যা জেলে আপনি জিন্দগি। ঈশান মুখ ভেংসি কেটে বলল, পামওয়ালা ডায়লগ, কিন্তু তোর মুখে মানায় নাই। আরশির চোখ ছোট করে তাকিয়ে আছে। আরশি রেগে যাওয়ার আগে ঈশান আরাফের হাত ধরে বলল, ভাই আরাফ, তুমি তো সুন্দর একটা বউ পেয়ে গেলে, কিন্তু আমার প্রতি কৃতজ্ঞতা কখনোই ভুলবে না। আমি না ছাড়লে তুমি ওরে পেতে না। আজ আমার কপালটাও খুলে গেল। আরশির থেকে বিশ্ব সুন্দরী বউ আমি পাবো, ভেবেই কান্না পাচ্ছে।
সবাই ঈশানের কথা শুনে হাসছে। আরাফ নিজেও মুচকি হাসছে। আশি ঈশানকে মারতে নিবে তার আগে ঈশান হাওয়ায় মিশে যায়। এক ছুটে ক্লাস থেকে বেরিয়ে যায় সে। পরক্ষণেই ক্লাসের দরজার কাছে এসে জোরে বলে ওঠে। জানেমান, এই ডাকে আশি অভ্যস্ত, তাই পিছু ফিরে চাইল। তার সাথে পুরো ক্লাসের সবাই তাকালো। ঈশান এবার তার চমৎকার হাসি দিয়ে বলল, আমি জেসিকে বিয়ে করে নেব, সংসারও করব, লাগলে 2 বাচ্চার মাও বানিয়ে দেব। কিন্তু তুই আগে আমার জানেমান ছিলে, আর এখনো আছিস, আর সারা জীবন রয়ে যাবে। আরফ, ডোন্ট মাইন্ড ইয়ার। কথা শেষে ঈশানকে পায়কে। আশি কোমরে হাত রেখে রাগে ফুঁসছে, আর আরাপ ওর কাঁধ পেঁচিয়ে মজার ছলে বলল, ঈশান বেচারা এখনো বিয়েই করতে পারলো না, তার আগে 2 বাচ্চার কথা বলে গেল। তাহলে কি ওর কাছে আমরা হেরে গেলাম? আশি তীক্ষ্ণ দৃষ্টিতে আরাপের দিকে তাকালো। আরাপ দাঁত বের করে অট্ট হাসি দিচ্ছে। তাদের কথা শুনে হিমেল মাহি কানে কানে বলল, বউ, এরা কি শুরু করলো বলো তো? আমাদের বিয়ের 3 বছরের বেশি হয়ে গেল, আমরা এখনো কিছুই ভাবিনি, আর এরা এখনই বাচ্চার কথা বলছে। এদের তুলনায় আমরা আগে বিয়ে করেছি, তার মানে আমাদের 4টে বাচ্চা হওয়ার কথা ছিল, তাই না বলো? মাহি হিমেলের পায়ে লাথি দিয়ে বলল, বাজে কথা বলে মুখ ভেঙে দিব। এতদিন তো ভালোই ছিলে, এখন কি ঈশানের বাতাস লেগেছে নাকি? হিমেল বেচারা চোখ খিচে বন্ধ করে রেখেছে। সবাই হাঁটা দিল ক্লাসের বাইরে দৃশ্য দেখার জন্য। পুরো ক্লাস গ্রুপ হ্যাপিনেসের একটা ঝলক দেখে নিল। ক্লাসের স্যার সবার উদ্দেশ্যে বললেন, তোমাদের ক্লাসে ভালো হয়েছে, এরকম স্টুডেন্ট নেই, নয়তো ভার্সিটি বন্ধ করে দিতে হতো। এরা কলেজ লাইফ থেকে একসাথে আছে, ভাবছি এদের প্রিন্সিপালের কথা। ভদ্রলোক কি আদৌ বেঁচে আছে? ঈশান থাকলে বলতো, আরে ভদ্রলোক কারে বলছে? আমাদের প্রিন্সিপালকে? ওই শালাতে শয়তানিতে পিএইচডি করা। আর আশি বলতো, তাহলে তুই কি? পিএইচডির উপরে যেটা আছে সেটা। বাকি সবাই। লে হালুয়া। আশি জেসির কাছে এসে ওর হাত চেপে ধরে। জেসি ছাড়াতে চাইলেও সে ছাড়ছে না। জেসি এবার রেগে বলল, ঈশান্যের বাচ্চা, ছাড় আমার হাত। তোর কোনো অধিকার নাই আমাকে ছোঁয়ার। ঈশান চোখ বড় করে তাকিয়ে বলল, আব্বে, কি বললি তুই? আবার বলতো, অধিকার দেখাস আমারে? চল, এখান থেকে তোর কাজ অফিস নিয়ে যাবো। আগে বিয়ে করবো, তারপর অধিকার দেখাবো, চল। জেসি হাত ঝাড়া দিয়ে বলল, কি বলতে চাস তুই? ঈশানের ঠোঁটে বাঁকা হাসির রেখা। সেই হাসির রেশ ধরেই বলল, তোর মনে আছে তুই আমাকে বলেছিলি আমার ভাগ্যে তোর মতো বউ জুটবে? দেখ, দিন শেষে তাই জুটল। তবে আমি কিন্তু হারিনি। তুই নাকি আমাকে ভালোবাসিস। আমার অতীত তুই জানিস, পারবি অতীতকে মেনে নিয়ে আমার সাথে থাকতে? আমি কখনোই তোকে কষ্ট দিব না, শুধুমাত্র আমার পরিবারকে আপন করে নিতে হবে। পারবি তুই ঈশানের বাহু ধরে নিজেকে আবদ্ধ করতে? জেসির চোখ ছলছল করে উঠল। সে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশান আর আরাফল লম্বায় একই, তাই জেসি তার বুক পর্যন্ত এসেছে। জেসি ঈশানকে জড়িয়ে কাঁদছে, আর ঈশান মুচকি হাসছে। জেসি এবার কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তোকে আমি প্রথম দেখা থেকেই ভালোবাসি ঈশান। তুই আমাকে ছেড়ে যাস না। তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। শুধু আমাকে একটু ভালোবাস। আমি আর শূন্যতার দহনে পড়তে চাই না। ঈশান জেসির চোখের পানি মুছে বলল, আমিও তাকে ভালোবাসি, আমার কোলে বলে মটেছি। বিয়ের পর তুই করে বললে মায়ের একটা নিচে পড়বে না। জেসি মলিন হেসে বলল, আমাকে মারলে তোর পেটও আস্ত থাকবে না। আর আমি তুই করেই বলবো। যা যা খুশি কর গিয়ে। আমি হচ্ছি মিসেস ঈশান শিকদার। আমাকে ভয় দেখিয়ে লাভ নাই। জেসির ভাব দেখে ঈশান কপাল কুঁচকে তাকিয়ে আছে। এখনো বিয়ে করলাম না, তার আগেই মিসেস? ঠিকই আছে, আমার বউ আমার মতই হবে, এটাই স্বাভাবিক। চল, দুজন মিলে একসাথে ভণ্ডামি করে সবাইকে জ্বালাবো। দূর থেকে সকলে এই দৃশ্য দেখলো। সকলের মুখে আনন্দের হাসি। অবশেষে ঈশান ফিরে এলো তাদের জীবনে। আবার হাসি মজা হবে, আনন্দ হবে, কষ্ট দুঃখ ভাগ করে নেওয়া হবে। গ্রুপ হ্যাপিনেস আবার জাগ্রত হলো। আরাপ আরশির হাসির দিকে তাকিয়ে আছে। তার মুখের তৃপ্তির হাসি যেন বলে দিচ্ছে, এখন থেকে তুমি আমার মায়াকন্যা। তোমার কোনো ভাগ হবে না। তুমি সম্পূর্ণই আমার। শত বাধা এসে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেও তবুও তুমি আমার থাকবে, শুধুই আমার।